হাই গাইস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। আমি পিয়াস মণ্ডল আর আজকে আমি আপনাদের জন্য পলিটির ওপর একটা ক্লাস নিয়ে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলেমেয়েদের কিন্তু স্বপ্ন থাকে ডব্লিউবিসিএস। সে গরিব থেকে ধনী সব পরিবারের ছেলেমেয়েদেরই কিন্তু স্বপ্ন ডব্লিউবিসিএস, কিন্তু অনেকে অর্থের অভাবে কিন্তু ডব্লিউবিসিএস কোচিং নিতে পারে না। কেননা বর্তমান সময়ে দেখবেন যে রাইসে ডব্লিউবিসিএস কোচিং নিতে গেলে কিন্তু 1 লাখ টাকার ওপরে কিন্তু আপনাদের কোচিং ফি পেমেন্ট করতে হয়। আর তারপরে কিন্তু আনএকাডেমিতে যদি আপনারা ডব্লিউবিসিএস কোর্স নিতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রায় 40 থেকে 50,000 টাকার মতো কিন্তু গুনতে হতে পারে। তো এই কারণে অনেক গরিব পরিবারের মেধাবী যারা ছেলে মেয়ে আছেন তারাও কিন্তু এই ডব্লিউবিসিএস কোচিংটা থেকে এই কারণে বঞ্চিত হয়ে যান। তো অনেকে যারা ভাবছেন যে ডব্লিউবিসিএস প্রিপারেশান নেব, তারা কিন্তু এটা ভেবে উঠতে পারে না যে আমি কোথা থেকে প্রিপারেশান শুরু করব, বা আমার কোথা থেকে পড়া শুরু করা উচিত, বা আমি কোথা থেকে সিলেবাস স্টার্ট করব, এটা কিন্তু অনেকে আন্দাজ করতে পারেন না। আর এই কারণে কিন্তু অনেকে সাফার করেন। তো গাইস, আমি যতটা পাচ্ছি চেষ্টা করব যে আপনারা কোথা থেকে পড়া শুরু করবেন, বা কোন সাবজেক্টে আপনারা কিভাবে সিলেবাস ওয়াইজ পড়লে বা কিভাবে শুরু করলে বা কোথা থেকে শুরু করলে আপনাদের অনেক হেল্প হবে, সেটা কিন্তু আমি এই ইউটিউবে কিন্তু আলোচনা করে দেব। তো গাইস, আজকে বেসিক্যালি আমি পলিটি নিয়ে আলোচনা করব। তো পলিটি আপনাদের কতটা পড়তে হবে, আপনারা কোথা থেকে পড়বেন বা কিভাবে পড়লে আপনাদের হেল্প হবে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। তো গাইস, আমরা কিন্তু অনেকে কি করি যে আমাদের বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু স্টুডেন্টের কিন্তু হাতে লুসেন্টের একটা জিকে থাকে। তো আমরা যখন পলিটি পড়তে বসি তো আমাদের কিন্তু অনেকেরই পলিটিটা খুব একটা ভালো লাগে না, কেননা আমাদের 9-10-এ আমরা অনেকেই পলিটি পড়ি না। আর যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যাদের কমার্স বা অনেক আর্টস স্টুডেন্ট আছে যারা কিন্তু পলিটি 11-12-এ কিন্তু নেয় না। তো বেশিরভাগ ছেলেমেয়ে, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলেমেয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ড পলিটি থাকে না, বা অনেকের পলিটি ব্যাকগ্রাউন্ড থাকে না, তারপরেও কম্পিটিটিভের জন্য শুধুমাত্র তারা পলিটিটা প্রিপারেশান শুরু করে। তো এই কারণে প্রথম অবস্থায় পলিটিটা অনেকের অপছন্দের হয়, কেননা যেহেতু তারা ছোটোবেলা থেকে পলিটি নিয়ে কোনো চর্চা করেনি, হুট করে এসে কম্পিটিটিভের জন্য তাদের পলিটি নিয়ে পড়া শুরু করতে হয়। তো গাইস, এই কারণে তারা বুঝে উঠতে পারে না যে কোথা থেকে শুরু করবে বা কিভাবে পলিটিটা প্রিপেয়ার হবে পলিটির জন্য। তো গাইস, দেখবেন যে যাদের লুসেন্টের বই আছে তারা কি করে, হুট করে একটা জায়গা থেকে কিছু আর্টিকেল মুখস্থ করে, ইম্পর্টেন্ট আর্টিকেল, মনে করুন যে 76 অ্যাটর্নি জেনারেল, 280 ফাইন্যান্স কমিশন, 324 তারপর ইলেকশন কমিশন, তারপরে 352, 356, 360 যে ইমার্জেন্সিগুলো আছে, 368 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলা আছে, তারপরে দেখে থাকবেন যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস ডিপিএসপি কত থেকে কততে আছে, আমাদের প্রেসিডেন্টের কথা কততে বলা আছে লোকসভা, তারপরে যে অর্ডিন্যান্স জারি করতে পারে আমাদের গভর্নর, আমাদের হচ্ছে প্রেসিডেন্ট, সেগুলো কত নম্বর আর্টিকেলে বলা আছে, তারপরে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি বলা আছে, সিটিজেনশিপ। তো এই সমস্ত তারা একটু ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো লুসেন্টের যে বইয়ের থেকে মুখস্থ করে নেয়, আর তার সাথে রিলেটেড কিছু যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেগুলো তারা করে যায়, কিন্তু তারা এটা বুঝে উঠতে পারে না যে কোথা থেকে তাদের শুরুটা করা উচিত। দেখুন, যদি আপনি সিম্পল শুধুমাত্র রেলওয়ে বা আদার্স যে গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামগুলো আছে, মনে করুন পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, এগুলোর জন্য যদি আপনি লুসেন্টের একটা জিকে নিয়ে যদি কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল বা সেই রিলেটেড কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা কিছু পার্ট, আর প্রেসিডেন্ট, তারপরে মনে করুন যে সিএম, গভর্নর, তারপরে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলো কিছু কিছু পড়লে কিন্তু আপনাদের হয়ে যায়। কিন্তু যখন আপনি অ্যাজ এ সিভিল সার্ভেন্ট যখন ডব্লিউবিসিএসের জন্য প্রিপেয়ার হবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে পড়লে হবে না। আপনাকে একটা সিলেবাস ওয়াইজ, একটা রুটিন ওয়াইজ কিন্তু এই পলিটিটা প্রিপারেশান নিতে হবে। তো আপনাদের যাদের লক্ষ্মীকান্ত আছে তারা দেখবেন যে পলিটিটা শুরু হয়েছে কোথায়, যখন থেকে আমাদের ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পদার্পণ করেছে, তখন থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে পলিটিক্স শুরু হয়েছে। আর বর্তমান সময়ে কিন্তু পলিটিক্স একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো যখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে পদার্পণ করেছে, সেখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে পলিটিক্সটা শুরু হয়ে গেছে। তো গাইস, আপনারা লক্ষ্মীকান্তের বইয়ে দেখবেন যে 1600 খ্রিস্টাব্দ থেকে কিন্তু ওখানে দেওয়া আছে যে পলিটিতে আপনারা কিছু হিস্ট্রি দেখতে পাবেন। তো পলিটি পড়তে গেলে বা পলিটি জানতে গেলে আপনাদের প্রথমে কিন্তু পলিটির হিস্ট্রিক্যাল বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে।
কেননা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলে আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন না বা এটা আন্দাজ করতে পারবেন না যে আমাদের ভারতের পলিটিটা আসলে কোথা থেকে উৎপত্তি বা আমাদের ভারতীয় সংবিধানের উৎসস্থল কোথায়। তো গাইস, যখন আপনারা দেখবেন যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টটা কেন এসেছিল, এটা যারা হিস্ট্রি ডিটেলসে পড়েছেন তারা কিন্তু জানেন যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট কী কারণে আনা হয়েছিল। তো গাইস, আপনারা সবাই জানেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে তাদের প্রভুত্ব স্থাপন করে তখন দেখবেন যে কোম্পানির নায়েব দেওয়ান এরা কিন্তু মানে ভারতবাসীর ওপরে বা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে খাজনা আদায় করতে থাকে, আর সেই সমস্ত যে রাজস্ব আদায় করে তারা কিন্তু নিজেদের পকেটে ভরতে থাকে। তো এই কারণে কোম্পানির কর্মচারীবৃন্দ কিন্তু খুব লাভবান হতে থাকে, কিন্তু আদতে কোম্পানির কোনো ফায়দা হয়নি। তো এই কারণে ব্রিটিশ সরকার রিয়েলাইজ করতে পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কোম্পানির কর্মচারী আদতে লাভবান হচ্ছে কিন্তু কোম্পানির কোনো ফায়দা হচ্ছে না। এই কারণে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট আনা হয়, আর সেই অ্যাক্ট অনুসারে রেগুলেটিং অ্যাক্ট আনার একমাত্রই কারণ সেটা হচ্ছে কোম্পানির যে ক্ষমতা, সেই কোম্পানির ক্ষমতা খর্ব করা আর আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ যে সরকারের অধীনে নিয়ে আসা। এই কারণে আপনারা দেখবেন যে 1773 খ্রিস্টাব্দে তখন কিন্তু আমাদের ভারতবর্ষ 3টে প্রেসিডেন্সি বা প্রভিন্সে কিন্তু বিভক্ত ছিল। সেগুলো হচ্ছে একটা বোম্বাই প্রেসিডেন্সি, একটা মাদ্রাস প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সি। তো 1773 খ্রিস্টাব্দে দেখবেন বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমস্ত ক্ষমতা আস্তে আস্তে ব্রিটিশ সরকারের হাতে সেন্ট্রালাইজেশন করা বা কেন্দ্রীকরণ করা, যেন ব্রিটিশ সরকার সমস্ত ভারতবর্ষের যে শাসনটা, সেই শাসন যেন নিজের কেন্দ্রীভূত করতে পারে। এই কারণে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট আনা হয়েছিল। আর এর পর থেকে কিন্তু 1773 খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু ব্রিটিশ সরকার প্রত্যেক 20 বছর পর পর একটা করে চার্টার অ্যাক্ট নিয়ে আসে, যেগুলো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 20 বছর পর পর নবীকরণ করতে হতো। সেই চার্টার অ্যাক্টগুলো কি? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট, 1773, 1793, 1833, 1853, এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন। তো এইগুলো কিন্তু লক্ষ্মীকান্তের বইয়ে বলা আছে। আর আপনারা দেখবেন যে আমাদের বর্তমান সময়ে যে লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ ব্রাঞ্চ বা যে এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে ছিল, আর ওইগুলোই কিন্তু আমরা ব্রিটিশদের থেকে ফলো করে কিন্তু এখন আমাদের কনস্টিটিউশনে সেগুলো লাগু করেছি। তো 1773 খ্রিস্টাব্দে যখন আপনারা দেখবেন যে বোম্বাই প্রেসিডেন্সি ছিল, যখন মাদ্রাস প্রেসিডেন্সি ছিল, যখন বাংলা প্রেসিডেন্সি ছিল, তখন প্রত্যেকটা প্রেসিডেন্সিতে আলাদা আলাদা লেজিসলেটিভ ব্রাঞ্চ ছিল, আলাদা আলাদা এক্সিকিউটিভ ব্রাঞ্চ ছিল। আর সেই এক্সিকিউটিভ ব্রাঞ্চ কিন্তু এখনও আমাদের সংবিধানে আছে। আর এই কারণে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু পলিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো গাইস, আমি এটা বলতে চাইছি যে যখন আপনারা পলিটি পড়বেন তো পলিটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবেন। যারা অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, যারা WBCS এর প্রিপারেশান নিচ্ছেন, তাদের বলবো আপনারা কেউই কখনোই শুধুমাত্র ইম্পর্টেন্ট আর্টিকেল বা কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এই দিয়ে শুরু করবেন না। আপনারা একদম পলিটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আস্তে আস্তে শুরু করবেন। শুরু করে তারপরে কোথায় আসবেন? 1935 সালে ভারত শাসন আইন, তারপরে বিভিন্ন ক্রিপস মিশন, তারপরে যে যে ঘটনাগুলো ঘটেছে, যে আমাদের ভারতীয় সংবিধান, সেইগুলো আপনারা ফলো করবেন। তো গাইস, আজকে আমি আপনাদের 3টে জিনিস দেখাবো, যে 3টে জিনিস কিন্তু না জানলে প্রত্যেকেরই কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি কিন্তু অধরা থেকে যায়। সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চ, আর লেজিসলেটিভ ব্রাঞ্চ, আর জুডিশিয়ারি ব্রাঞ্চ। তো এই 3টে জিনিস কি? এই 3টে জিনিস কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না। দেখুন, এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে কার্যনির্বাহী যে শাখাটা, লেজিসলেটিভ মানে আইন প্রণয়নকারী শাখা, জুডিশিয়ারি হচ্ছে বিচার বিভাগীয় শাখা। তো গাইস, এখানে আপনারা দেখুন যে আমাদের সংবিধানে বা আমাদের ভারত সরকারের 3টে ব্রাঞ্চ আছে, যে 3টে ব্রাঞ্চের মাধ্যমে আমাদের ভারত সরকারের সমস্ত যে কার্যাবলী সেগুলো কিন্তু পরিচালনা হয়ে থাকে বা সেগুলো কিন্তু ভারত সরকার পরিচালনা করে। তো সেইগুলো কি কি? এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, আর হচ্ছে জুডিশিয়ারি ব্রাঞ্চ। তো গাইস দেখুন, লেজিসলেটিভ ব্রাঞ্চ মানে কি? আইন প্রণয়নকারী শাখা। তো এই লেজিসলেটিভ ব্রাঞ্চের কাজ কি? কোনো একটা আইন প্রণয়ন করা আর সেই আইন লাগু করা বা এক্সিকিউট করা। এর কাজ হচ্ছে কি? এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাজ হচ্ছে সেই আইনটা লাগু করা। এবারে দেখুন, সেই আইন লাগু করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তো সেই সমস্যার সমাধান করার কাজ কে করে?
জুডিশিয়ারি ব্রাঞ্চ বা বিচার বিভাগীয় শাখা। তো গাইজ দেখুন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ভিতরে কারা কারা আছেন। তো গাইজ সেন্টারের ক্ষেত্রে বা আমাদের সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের যে এক্সিকিউটিভ প্রধান বা যে আমাদের প্রশাসনিক হেড হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট। দেখুন খাতা কলমে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমাদের এক্সিকিউটিভ হেড, কিন্তু আদতে হেড হচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টারের ইশারায় কিন্তু প্রেসিডেন্ট চলেন। প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সব ক্ষমতা কিন্তু প্রাইম মিনিস্টারকে কিন্তু মেনে চলে কিন্তু সেই ক্ষমতার ব্যবহার করতে হয়, না হলে কিন্তু ইমপিচমেন্ট যেটা আছে সেটা আপনারা জানেন, সেই ইমপিচমেন্ট খাওয়ার কিন্তু ভয় থাকে প্রেসিডেন্টের। দেখুন এক্সিকিউটিভ ব্রাঞ্চ আমি ডিটেলসে অ্যানালাইসিস করবো না, ডিটেলসে অ্যানালাইসিস করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আমার কাছে কিন্তু নেটের সুবিধাও নেই যে আমি একটা বড় ভিডিও আপনাদের আপলোড করে দেবো। তো গাইজ দেখুন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ভিতরে কারা কারা আছেন, প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, এগুলো হচ্ছে সেন্টারের ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রে। সিভিল সার্ভেন্ট যারা হচ্ছে ইউপিএসসি দিয়ে আসেন, সেই সমস্ত সিভিল সার্ভেন্ট কিন্তু এই এক্সিকিউটিভ ব্রাঞ্চের ভিতরে পড়েন। তো দেখুন এক্সিকিউটিভ যারা আছেন সেই এক্সিকিউটিভের ভিতরে দুটো ভাগ আছে, একজন স্থায়ী এক্সিকিউটিভ আর হচ্ছে অস্থায়ী এক্সিকিউটিভ। স্থায়ী এক্সিকিউটিভের ভিতরে পড়ে কিন্তু সিভিল সার্ভেন্ট, আর অস্থায়ী এক্সিকিউটিভের ভিতরে কারা পড়েন, এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার, এরা কিন্তু অস্থায়ী এক্সিকিউটিভ এরা। কেননা এদের কিন্তু টার্ম কিন্তু 4 থেকে 5 বছর বা 5 থেকে 6 বছর কিন্তু এদের টার্ম হয়। আর সিভিল সার্ভেন্ট এরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এরা এক্সিকিউটিভের পোস্টটা পায়, সেটা হচ্ছে 60 বছর, 65 বছর এরকম হতে পারে। এবার দেখুন স্টেটের ক্ষেত্রে এক্সিকিউটিভ ব্রাঞ্চে কারা আছে। স্টেটের ক্ষেত্রে দেখুন এখানে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের জায়গায় কিন্তু গভর্নর আছে। তো এখানে পিএম এর জায়গায় সিএম আছে, সিভিল সার্ভেন্ট এখানেও আছে, আর কাউন্সিল অফ মিনিস্টার সেটা কি স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। তো গাইজ এখানে দেখুন এখানে হচ্ছে গভর্নর হচ্ছে একটা স্টেটের হচ্ছে প্রশাসনিক বা সাংবিধানিক প্রধান, কিন্তু গভর্নরকে কিন্তু সিএমকে মেনে চলতে হয়। তো গাইজ অনেকের মনে যে প্রশ্ন থাকে যে এক্সিকিউটিভ কি, লেজিসলেটিভ কি, জুডিশিয়ারি কি। তো আজকে আমি দেখিয়ে দিলাম যে এক্সিকিউটিভ ব্রাঞ্চে কারা আছে, লেজিসলেটিভ ব্রাঞ্চে কারা আছে, জুডিশিয়ারি ব্রাঞ্চে কারা আছে। তো গাইজ দেখুন আমাদের কিন্তু সবই কিন্তু আলাদা আলাদা পার্টিকুলারভাবে পড়তে হবে। তো প্রেসিডেন্ট সম্পর্কে পড়তে হবে, ভাইস প্রেসিডেন্ট পড়তে হবে, পিএম পড়তে হবে, কাউন্সিল অফ মিনিস্টার পড়তে হবে, গভর্নর, সিএম সবই কিন্তু পড়তে হবে। তো এবারে দেখুন লেজিসলেটিভ ব্রাঞ্চ। তো আমাদের লেজিসলেটিভ ব্রাঞ্চ কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্লামেন্ট আর একটা হচ্ছে স্টেট লেজিসলেচার। তো পার্লামেন্টটাকে আবার কি দুই ভাগে বিভক্ত। পার্লামেন্ট হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। লোকসভাকে কি বলি আমরা, লোয়ার হাউস, আর রাজ্যসভাকে কি বলি আমরা, আপার হাউস বলি। তো গাইস একটা জিনিস আপনারা দেখে থাকবেন যে লোকসভায় যদি কোনো বিল পাস হয়, সেই বিল কোথায় যায়, রাজ্যসভা। আবার সেই রাজ্যসভা থেকে পাস হয়ে কিন্তু সেই এক্সিকিউটিভ ব্রাঞ্চে আসে প্রেসিডেন্টের কাছে। যদি প্রেসিডেন্ট কিন্তু যদি এটাকে মান্যতা দেয় তবেই কিন্তু সেই বিল পাস হয়ে আসে। তো এবারে দেখুন স্টেট লেজিসলেচারের ভিতরে কি আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি কি বিধানসভা, আর আছে কি লেজিসলেচার কাউন্সিল, বিধান পরিষদ। তো গাইস দেখুন বিধানসভা হচ্ছে সব রাজ্যেই আছে, আর দিল্লি আর মনে হয় পন্ডিচেরি এই দুটো কিন্তু ইউনিয়ন টেরিটরিতে কিন্তু আপনারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখতে পাবেন। তো এবারে দেখুন লেজিসলেটিভ কাউন্সিল। তো লেজিসলেটিভ কাউন্সিল যে বিধান পরিষদ, এটা কিন্তু সব রাজ্যে নেই, 6টা রাজ্যে আছে। জম্মু কাশ্মীরে ছিল, কিন্তু 370 ধারা বাতিল করার পরে জম্মু কাশ্মীরে কিন্তু বিধান পরিষদ এখন ভেঙে গেছে। তো গাইজ এবারে দেখুন জুডিশিয়ারি ব্রাঞ্চের ভিতরে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। তো আমাদের পলিটির ভিতরে এই সব কিছু কিন্তু ডিটেলসে পড়তে হবে। তো তার সাথে সাথে আমি বলবো যে আপনারা প্রথমে হচ্ছে পলিটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করবেন, যে আমাদের ভারতবর্ষের পলিটির উৎসস্থল কোথায়। তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা কিন্তু এই সমস্ত যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি ব্রাঞ্চ এইগুলো পড়বেন। তার সাথে আপনারা কি পড়বেন, তার সাথে কিন্তু আপনারা ইম্পর্টেন্ট যে আর্টিকেল আছে সেগুলো ফলো করবেন। আর সেই আর্টিকেল রিলেটেড কিন্তু যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো আছে সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো ফলো করবেন। আর কোন অ্যামেন্ডমেন্ট বা কোন আর্টিকেলে আমাদের কে পড়ছে, মানে প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে প্রেসিডেন্ট সম্পর্কে বলা হয়েছে, বা অ্যাটর্নি জেনারেল কত নম্বর হচ্ছে আর্টিকেলে বলা হয়েছে, ক্যাগ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, গভর্নর সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, পিএম সম্পর্কে কি বলা হয়েছে, ইলেকশন কমিশন সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তো এইগুলো আপনারা একটা আর্টিকেল ধরবেন, আর এই সমস্ত পার্ট কিন্তু আপনারা পড়বেন। তো গাইজ কিন্তু আমি একটা গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব হয় না। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে। তো গাইজ থ্যাংক ইউ, বাই বাই।